গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর দুইটি ঘটনা। আশা করছি আজকের রাতটি আপনাদের অনেক অনেক বেশি ভালো কাটবে। প্রথমেই আপনারা শুনতে পাবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু নীরব আহমেদ ভাইয়ের বীভৎস জিন নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যিই অসাধারণ একটি ঘটনা নীরব ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। তো এরপর আপনাদের জন্য থাকছে আরও একটি স্পেশাল ঘটনা। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের একজন লিসেনার যার ঘটনা ইতিমধ্যে আপনারা এর আগেও শুনেছেন। সত্যি বলতে তিনি ভয়েস ক্লিপ আকারে ঘটনা শেয়ার করে থাকেন, আর তার নাম হচ্ছে উম্মে চৌধুরী আপু। হ্যাঁ, এরপর আপনারা শুনতে পাবেন উম্মে চৌধুরী আপুর জিনের নজর নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি কিন্তু উম্মে চৌধুরী আপুর নিজ কণ্ঠে আমাদের কাছে পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা বাড়াবো না, মূল ঘটনায় যাওয়ার আগে শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। তাহলে চলুন শুনে আসি নীরব আহমেদ ভাইয়ের বীভৎস জিন। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, ভূত আড্ডার সকল অ্যাডমিন ও সকল শ্রোতা বিন্দুদের জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আমি নীরব আহমেদ। আমি আজকে আমার জীবনের ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ঘটনাটি ইমরান ভাই আপনার মতো করে পড়ে শোনাবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি খুব ছোট, কিন্তু সেদিনের পর থেকে তা আমার জীবনের কয়েকটা কাজকর্ম আমূল পাল্টে দেয়। আমি গ্রামের ছেলে, মফস্বল শহরে একটা কলেজে পড়ার জন্য গ্রাম ছেড়ে মফস্বলে চলে আসি। এখানে আমার এক কাকার বাসায় থাকতাম। যাই হোক, ছুটি ফাটা বা বৃহস্পতিবার কলেজ শেষে গ্রামের বাড়িতে চলে যেতাম। একদিন থেকে পরের দিন সকালে চলে আসতাম ক্লাস ধরার জন্য। তেমনি করে এক বৃহস্পতিবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। কলেজে ব্যবহারিক ক্লাসের কিছু কাজ থাকায় বের হতে একটু দেরি হয়ে যায়। ঠিক 5টার দিকে বাসে উঠে পড়ি আমি। বাড়ি 1 ঘন্টার রাস্তা, অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আমি 6টার দিকে এই গ্রামের রাস্তায় পৌঁছে যাব। বলে রাখা দরকার, তখন শীতকাল ছিল। যারা গ্রামে থাকেন তারা জানেন যে শীতকালে গ্রামের হাটে যাত্রাপালা, নাটক ফাটক বেশি হয়ে থাকে। আমি যখন গিয়ে বাস থেকে নামি তখন সন্ধ্যা হয়ে গেছে। আর রাতের আলোতে দেখলাম গ্রামের বাজারে শহর থেকে একদল নাট্যকর্মী গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ছোটবেলা থেকেই আমার বেজায় ঝোঁক। অনুষ্ঠান দেখলাম প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাত তখন 8:30 বাজে প্রায়। আর দেরি করলে মা চিন্তা করবে। এখানে বলে রাখা ভালো, তখনও আমার গ্রামে মোবাইল এতটা জনপ্রিয় ছিল না, তাই চাইলেও আমি মাকে ফোন করে জানাতে পারছিলাম না। অজ্ঞতা বাড়ির দিকে রওনা হই। বাজারের সব মানুষই তখন নাটক দেখতে ব্যস্ত।
পথে চলতে চলতে লক্ষ্য করলাম প্রায় সব দোকানপাটই বন্ধ করে দোকানিরা গেছে নাটক দেখতে। এমনকি হাঁটার পথে কারোর সাথে যাব এমন মানুষও দেখতে পেলাম না। মাথার উপর বিরাট থালা আকৃতির চাঁদ। বিসমিল্লাহ বলে হাঁটা দিলাম। আমাদের বাজার থেকে বাড়ি প্রায় মাইল খানেক, হেঁটে যেতে 20 মিনিটের মতো লাগে। আমি নিজের মনে গুনগুন করতে করতে হাঁটতে লাগলাম। মিনিট 5 হেঁটেছি, এমন সময় রাস্তার পাশের ঝোপ থেকে খসখস আওয়াজ পেলাম। প্রথমে ভাবলাম মনের ভুল, পাত্তা না দিয়ে হেঁটে এগোতে লাগলাম। মিনিট খানেক সবকিছু চুপচাপ। এরপর আবারও রাস্তার পাশে কেমন যেন খসখস শব্দ হলো। এবার খানিকটা ভয় পেয়ে গেলাম। রাতের বেলা গ্রামের পথে শিয়াল চলাচল করে, একা মানুষ পেলে নাকি মাঝে মাঝে আক্রমণ করে বসে। শিয়াল তাড়ানোর জন্য গ্রামের মানুষ লাঠি, টর্চ লাইট অথবা আগুন নিয়ে ঘোরে। আমার কাছে তার কিছুই নেই। কি করা যায় ভাবছি। এই অবস্থায় যথাসম্ভব মাথা ঠান্ডা রাখতে হয়। সাহস হারানোর মানেই ক্ষতি হবার সম্ভাবনা। মনের সব জোর একত্রে করে বললাম, হুর হুর হুস। একটা দুটো হলে হয়তো গলা শুনেই চলে যাবে, এই ভেবে এমন করা। ঝোপের পাশের আওয়াজ থেমে গেল একেবারে। হঠাৎ করে চারপাশে নেমে এলো শুনশান নীরবতা। আমার স্পষ্ট মনে আছে সেই ক্ষণটা। ঝোপের পাশ থেকে সাদা কাপড় পরা একটা মহিলার মতন কে যেন বের হয়ে এলো। তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ হবে কমপক্ষে। প্রথমে ভাবলাম চোখের ভুল দেখছি, কিন্তু চেহারার দিকে তাকাতেই মনের ভুলটা ভেঙে গেল। চাঁদের আলোতে চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। সেই আলোয় দেখতে পেলাম বীভৎস এক মুখ। চোখের জায়গায় গর্ত, কিন্তু কোনো মনে নেই। কপালের মাঝখান বরাবর এক দগদগে ঘায়ের মতো। সেখান থেকে একটি চোখ জলজল করে তাকিয়ে আছে আমার দিকেই। হাতগুলো শরীর থেকে কেমন যেন বাঁকা হয়ে আছে, অনেকটা পোলিও আক্রান্ত মানুষের মতো। চিকন চিকন হাত। মুখ ঘুরে আমার চোখ আসলো সেই মহিলার পায়ের দিকে। দেখলাম পায়ের পাতা পিছনের দিকে বাঁকানো। আমার আর বুঝতে অসুবিধা হলো না যে আমি কিসের পাল্লায় পড়েছি। যেন আমার মনের ভাব বুঝতে পেরেই আমার দিকে তাকিয়ে কুৎসিত একটা হাসি দিল সেই মহিলা। এরপর মাথাটা নিচের দিকে দিয়ে পা শরীরটাকে হেসড়ে হেসড়ে আসতে লাগলো আমার দিকে। আমার এদিকে ভয়ে দম বন্ধ হয়ে যাবার দশা। প্রাণপণে চেষ্টা করছি সূরা কালাম পড়ার, কারণ মা বলতো এইসব আশেপাশে আসলে বা উপস্থিতি টের পাওয়া গেলে সূরা পড়তে হয়। সূরা পড়লে এগুলো নাকি চলে যায়। কিন্তু বিশ্বাস করুন, অজানা এক ভয়ে আমার তখন বেহুশ হবার অবস্থা। কোনো সূরা তো মনেই পড়ছে না, উল্টো চিৎকার করার শক্তিও যেন হারিয়ে ফেলেছি। নিজেকে বাঁচানোর কোনো আশাই দেখছিলাম না। মহিলাটা এগিয়ে এসে এক হাতে আমাকে ধরতে নিল, কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আমাকে ধরার সাথে সাথে ভূত টাইপের একটা আওয়াজ করে ছিটকে পিছিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। দেখলাম সেই মহিলাটা আতঙ্কিত হয়ে আমার গলার কাছে আল্লাহ লেখা তাবিজটির দিকে তাকিয়ে আছে। ঘটনা বুঝতে আমার 2 সেকেন্ড সময় লাগলো। বুঝতে পারলাম আল্লাহর নাম দেখে সে আমাকে ধরতে পারছে না। মনে মনে মাকে ধন্যবাদ দিলাম। মা বলতো ছোটবেলায় একবার আমাকে নাকি নিয়ে যাওয়ার জন্য জিন এসেছিল। তারপর থেকে আমার গলায় এই তাবিজটা থাকতো। আমি কখনো খুলতাম না। এই ফাঁকে হঠাৎ দূরে কিছু মানুষ আসার আওয়াজ শোনা গেল। তাকিয়ে দেখলাম হাতে টর্চ লাইট নিয়ে কারা যেন এগিয়ে আসছে। আমি লোকগুলোর দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনের মহিলার দিকে তাকালাম। আমার দিকে আগুন চোখে তাকিয়ে সেই মহিলাটা বলল, আজকে বেঁচে গেলে পরের দিন দেখব তোকে কে বাঁচায়। এই বলে আমার চোখের সামনে সেটি কুণ্ডলি পাকিয়ে একটা সাদা ধোঁয়ায় পরিণত হলো।
আমি আর সহ্য করতে পারছিলাম না, জ্ঞান হারালাম। যতদূর শুনেছিলাম, বাজার থেকে নাটক দেখে ফেরার পথে কিছু লোক আমাকে পেয়ে সেই রাতে বাসায় পৌঁছে দেয়। আমি প্রায় 4-5 দিন অচেতন হয়ে বাসায় পড়েছিলাম। সেই সময় নাকি প্রতি রাতেই আমাদের বাসার চালে প্রচুর পরিমাণ ঢিলের আওয়াজ হতো। কে বা কারা এক নাগারে ঢিল দিত। বাড়ির পাশের বাগানের গাছপালা ভাঙার শব্দ পাওয়া যেত। আমি এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ি। স্বাস্থ্য ফিরে পেতে আমার প্রায় 2 মাস সময় লাগে। তো এই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। জানি না ঘটনাটি কার কাছে কেমন লেগেছে, তবে সত্যি বলতে যার সাথে ঘটে সেই বুঝতে পারে সেই অবস্থাটার গুরুত্ব কতটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর ইমরান ভাই, আপনার কাছে অনুরোধ রইল, ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন, আর কততম এপিসোডে প্রকাশ করবেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ নীরব আহমেদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই ভাই, ঘটনাটি ছোট হলেও বেশ দুর্দান্ত লেভেলের ডার্কনেস ছিল। মানে ওই মুহূর্তটা যখন সেই বিভৎস নারী মূর্তিটা আপনাকে ধরতে আসছে আর আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, মানে আমি কাভার করার সময় ফিল করতে পারছিলাম, মানে ইমাজিন করার চেষ্টা করছিলাম যে ওইখানে আমি দাঁড়িয়ে আছি, সিচুয়েশনটা কেমন হতে পারে। সত্যিই ভাই, অসাধারণ একটি ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নীরব আহমেদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর নীরব আহমেদ ভাই, আপনার কাছে এরকম আরও ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তাহলে চলুন শুনে আসি উম্মে চৌধুরী আপুর নিজ কণ্ঠে জিনের নজর। হ্যালো, আসসালামু আলাইকুম। ভূত আড্ডার ইমরান ভাই ও সকল দর্শক শ্রোতাদের জন্য আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা রইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অবশ্যই আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবসময় দোয়া করি এই কামনায় শুরু করছি আমি উম্মে চৌধুরী। আবারও আসলাম ভূত আড্ডায় আমার নিজ চোখে দেখা আমার সেই খুলনায় থাকা কিছু ঘটনা নিয়ে। তবে এবারের ঘটনাটা ছিল একটা কাপলকে নিয়ে। যদিও আমি ইমরান ভাইয়ের মতন অনেকটা সুন্দর করে বা ভৌতিক লোমহর্ষর মতো বলতে পারি না, তবে আশা রাখি এবারে হয়তো বা কিছুটা হলেও চেষ্টা করব আপনাদের কাছে ভালো লাগার জন্য। আর অবশ্যই ইমরান ভাই এত সুন্দর করে আমাদের ভূত আড্ডা যে ঘটনাগুলো বিস্তারিত খুবই সুন্দর করে উপস্থাপন করে, যা সত্যি সত্যি মনে হয় আমরা ভূত রাজ্যে সেই ভৌতিক ঘটনার স্থানে চলে গেছে এবং সেই লোমহর্ষ অবস্থা আমরা মানে সেই পরিস্থিতিতে আমরা চলে যাই। এমন একটা অবস্থা সত্যি অনেক ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি করে দেয় ইমরান ভাই। সেজন্য ইমরান ভাই আপনার জন্য শুভকামনা রইল, আমার আন্তরিকভাবে দোয়া রইল এবং ইনশাল্লাহ আশা রাখি ভূত আড্ডাটা আরও সামনে অনেক দূর এগিয়ে যাক। এবং এখন তো অ্যাভেলেবেল অনেক ভৌতিক ঘটনার জন্য ইউটিউব তারপরে অনেক চ্যানেলই এখন দেখা যাচ্ছে যে এগুলো নিয়ে আড্ডা চলছে, অনেকে অনেক ধরনের বলছে, দেখছি আমি দেখেছি এবং আমার সামনে অনেকগুলো আসছে, আমি দেখেছি। তো আমি দোয়া করি যাতে ভূত আড্ডা সবাইকে টপকিয়ে নাম্বার 1 হতে পারে, ইনশাল্লাহ দোয়া রইল। তো আজকে আমার এই ঘটনার শুরু থেকে আমি বলছি, তবে আমরা যেখানে ছিলাম ওটার কথা বলি। গতবার বলেছিলাম আমরা যে প্লেসে, সেই প্লেস থেকে ওটা ছিলাম আমরা আমাদের যৌথভাবে থাকার যে জায়গাটা, ওই কাহিনীটা হলো ওইখানকার। তারপর আমরা যখন ওই বাড়িতে চলে আসছি
খুলনা মধ্যপাড়ার কথা বলেছিলাম ফার্স্ট কাহিনীতে, ওটা ওইখানকার কাহিনী না। এটার কাহিনী হয়েছে আমরা আগে যেখানে যৌথভাবে একসাথে ছিলাম, আমাদের ফ্যামিলি মানে আমার ফুফাতো ভাইদের সাথে আমরা যৌথভাবে একই বাড়িতে ছিলাম। ওখানকার পাশে যে বাড়ি ছিল ওই বাড়িতে ভাড়াটিয়ার সাথে ঘটনাটা আমি আজকে উপস্থাপন করব। তো ঘটনার শুরুতে যাওয়ার আগে ওখানে আমি শুরু করি যে আমি আশেপাশ যে পরিস্থিতিটা ছিল ওইখানকার পরিবেশটা সম্পর্কে আমি ডিটেলসে আগে বলে নিলে তাহলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। ওই বাসাটা হলো অনেকটা স্যাঁতস্যাঁতে টাইপের একটা জায়গা। ওখানে টিন শেটের ঘর, নিচে বিল্ডিং, ভিটটা কাঁচা মাটির ছিল, উপরে চাল ছিল, পাশে ছিল গোলপাতার ঘর, তার পাশে হলো একটা বড় একটা জোড়া পুকুর। ওটাকে অ্যাকচুয়ালি সবাই বলে বাচ্চু সাহেবের পুকুর। আমাদের এই ঘটনাটা ঘটেছে মহেশবাসার এলাকাতেই। তো যাই হোক, তো এবার শুরু করি, ঘটনার মধ্যে যাই। আশা করি আজকে ইমরান ভাইয়ের মতন কিছুটা হলো চেষ্টা করব। বিসমিল্লাহ বলে শুরু করছি আমার ঘটনাটা। ঘটনার শুরুতে আমি বলি যে কাপলদের কথা বলেছি, ওনারা অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ করেছে। আর ওনারা এসেছিল ময়মনসিংহ থেকে পালিয়ে খুলনায় এসে ওনারা বিয়ে করেছে। তারপর অনেক বছর পর তো ওনারা যখন ওই বাসায় ভাড়া আসছে, তো ওই বাসাটা ঠিক আছে, কিন্তু ওই বাসার সামনে ওরা যেখানে ওয়াশরুমটা ছিল বাসার ঘর থেকে কিছুটা দূরত্বে ছিল, এবং ওই দূরত্বের ওইখানে একটা তাল গাছ ছিল, এবং ওই তাল গাছটা কিন্তু অনেকটা দূষিত তাল গাছ ছিল। ওখানে অনেক আগে একজন হিন্দু লোক ছিল, হোমিওপ্যাথির ডাক্তার, উনি ওই তাল গাছের নিচে বসে অনেক কালো জাদুও করেছিল। যাক, যেটাই হোক, হয়তো আপনারা সবাই ভাবছেন যে সেই তাল গাছের মধ্যেই হয়তো বা কোনো কিছু আছে। না, ঘটনাটা অ্যাকচুয়ালি ওই দিকে হয়নি। আমি ঘটনাতে এবার প্রবেশ করলাম। তো শুরু করে দিই। সেই দম্পতি আসলো এবং ওই বাসাতে ভাড়া নিল। ভালো কথা, ওনাদের বাসা ভাড়ানোর মানে ওনাদের যে বেবিটা ওটা হলো হচ্ছে মেয়ে বেবি। আর যার সাথে ঘটেছে ওনার নাম হলো, মহিলার নাম হলো মিনারা এবং ওনার হাজব্যান্ডের নাম হলো লিটন। তো সেই লিটন ভাইয়ের ওয়াইফ ছিল মিনারা। তো ওনাদের একটা বেবি ছিল, সেটা হলো মেয়ে বেবি ছিল। তো ভালো কথা, তো মেয়ে বেবিটা আসছে যখন, তখনও ছোটই ছিল, 2-2.5 বছর কি 3 বছরের। তো এখন বাচ্চা আমাদের 1 বছর, ওনারা আসার 1 বছর পর। তো আমরাও দেখতাম, তো ভালোই, উনি খুব মিশুক প্রকৃতির মানুষ ছিল, আমাদের সাথে ডেকে ডেকে কথা বলতো, মানে আমাদের সাথে দেখা হতো, মানে ওই পাশে, মানে আমরা এমনভাবে ছিলাম যে ওই জায়গাটা সবার সাথে সবার খুব ভালো একটা বন্ডিং ছিল। কে ভাড়াটিয়া কে কি এত বেশি আমাদের মধ্যে ছিল না। ওখানকার পরিবেশটাই ছিল অনেক মানে সুন্দর একটা পরিবেশ। একদিন হলো কি, এই লিটন ভাই উনি আবার ওনার গ্রাম ছেড়ে তো পালায় চলে আসছে খুলনায়। তো এখন কর্মক্ষেত্রে উনি একজন স্কুটার ড্রাইভার হয়েছে। খুলনা ওই অঞ্চলে স্কুটার বা বেবি ট্যাক্সি বললে সবাই চিনে। আই থিঙ্ক আপনারাও অনেকেই চিনবেন, অনেক আগে ছিল এটা। এখন তো সিএনজি আসছে, আগে স্কুটারে ছিল। তো উনি ওই লিটন ভাই উনি স্কুটার ড্রাইভার ছিল। তো উনি আসছে একদিন রাতে, আসতে আসতে ওনার ঠিক রাত 12টা কি 12:30 আনুমানিক এমনই ছিল, 1টা ছুঁই রাত 1টা প্রায় ছুঁই অবস্থা ছিল। তখন
হঠাৎ করে একটা ছাগলকে দেখলো। ছাগলকে দেখে উনি তো রেগে গেছে। হুট করে রেগে যাওয়াতে এখন পরবর্তীতে স্কুটারের ওই ভিতরে ওনার সম্ভবত একটা রড রাখা ছিল। মেবি ও স্কুটারে মেবি রড থাকে, আমি অ্যাকচুয়ালি ওটা ক্লিয়ারলি জানি না। তবে ওই স্কুটার থেকে উনি একটা রড নিয়ে সেই ছাগলটা বেদম দৌড়ানি দিল। দৌড়াতে দৌড়াতে মানে ছাগলটা ওনাকে নিয়ে অনেকটা পথ মানে ওই বাড়ির পুরো জায়গাটা ঘুরলো। ঘুরতে ঘুরতে হলো কি, উনি একটা কথা বলল যে, শালা তুই আমার লাউ গাছটা খাইয়ে ফেলাইছস, আজকে তোর খবর আছে, আজকে তোর একদিন কি আমার একদিন। লিটন ভাইয়ের এই কথা শুনে ছাগলও দৌড়, উনিও দৌড়। সেই দৌড়াতে দৌড়াতে এখন ওনার পাশে অনেকটা পথ ঘুরছে। উনি সেই ছাগল মারার ঝুঁকিয়ে থাকতে থাকতে সেই বাচ্চু সাহেবের জোড়া পুকুর, বুঝতেই পারছেন, এই জোড়া পুকুরের দক্ষিণ পাশে, এবং ওই দক্ষিণ পাশটা সবসময়ের জন্য ভয়ানক ছিল। বলে রাখা ভালো, ওটার দক্ষিণ পাশের ওই দিক থেকে একটা কবরস্থান আছে, এবং ওই জায়গাটাকে সব মানে সাধারণত আমরা ওই যে মহেশপ্রাসাদ যারা আছে ওই এলাকার সবাই বলেন, আমরাও জানি যে ওই জায়গাটা খুবই খারাপ। আমরা ছোট থাকতে যখন ওইখানে যেতাম, কখনো আমাদেরকে ওই দক্ষিণ পাশে যেতে দিত না, বলতো ওইখানে যাবা না, ওখানে সমস্যা আছে। তবে সত্যি বলতে আমার না সবসময় দক্ষিণ পাশে একটা খুব আকর্ষণ ছিল। মনে হতো যে ওইখানে কি আছে, আমাকে যে একটু দেখতে হবে। যাক, আমি তো আর যেতে পারলাম না, অনেক কষ্ট করেও পারলাম না, কি আর করার, যাওয়ার চেষ্টা করেও পারলাম না। তো যাও সাহস করব, তাও সাহস চলে গেল এই মিনারার ঘটনা দেখে। তো সেই লিটন ভাই এবার অনেক পিটাতে পিটাতে সেই বাচ্চু সাহেবের পুকুরটা এখন উনি এমন দৌড় দিয়েছে, ছাগলও সেও ছুটতে ছুটতে সেই দক্ষিণ পাড়, বলে রাখি সেই ভয়ানক দক্ষিণ পাড়, যেখানে গেলে সাধারণত সবারই গা ছমছম করে ওঠে, আতঙ্কিত হয়ে ওঠে। মনে হয় হয়তো বা পিছন থেকে কেউ হাঁটছে, কেউ ডাকছে, এক অলৌকিক আকর্ষণ থাকে। তো সেই লিটন ভাইও রড নিয়ে দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় চলে গেছে। ওখানে অনেকটা ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ করে ছাগলটা উধাও। উনি তখন ওনার মাথায় সেন্স আসে, আরে এ কি, আমি এখানে চলে আসলাম কি কইরা, আমার তো এদিকে থাকার কথা না, ছাগলটা দৌড়াইতে দৌড়াইতে আমি এত দূর চলে এলাম। আচ্ছা থাক, চলে যাই, শালা তোরে আমি আজকে পাইছি না তো কি হইছে, আরেকদিন হাতের কাছে পাইয়া লই, পাইলে তোর খবর আছে। যাক, উনি ওই কথা বলে ব্যাক করে আসছে। আসার পর হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে উনি ব্যাক করে আসতে আসতে রাত 1:30-2টার মতন বেজে গেছে। এই 1:30-2টা মানে 1.25 ঘন্টা বা 1 ঘন্টার মতন উনি এই ছাগলের পিছনে দৌড়াইছে, পুরো বাড়ি পুরো জায়গাটা দৌড়ায়া ওরে মারার জন্য, জাস্ট এই ছাগল মারার জন্য। ওনার লাউ গাছ খেয়ে ফেলছে সেই জন্য। এখন হলো উনি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমাইলো। ওনার বউকেও বললো, আজকে ছাগল খাই ফেলছে বলছো না দুপুরে, আমি ছাগলটার দৌড়ানি দিছি, যাইতে যাইতে ওই দক্ষিণ পাড়ে চলে গেছে। তখন মিনারা বলছে, আপনি আবার ওই দিকে গেছেন কি করতে, দরকার আছে ওইখানে গেছেন, ওইখানে জানেন না ওইখানে সমস্যা আছে। বলছে, আরে ধুর, এগুলো কিছুই না। পরবর্তীতে উনি ঘুমিয়ে গেছে। পরের দিন মিনারা তার মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। বলে তখন মেয়েটার বয়স 3-3.5 বছর হয়েছে। ভালো কথা, তো সে নতুন টিচারের কাছে দিবে। তো ওই পাশ দিয়ে সে বলেও আচমকা ওই দিন সে নতুন একটা শাড়ি পরছে,
শাড়িটা ছিল লাল রঙের শাড়ি, ওর হাজব্যান্ড ওর জন্য নিয়ে আসছিল রাতে। লাল রঙের শাড়ি, খুব সুন্দর করে সেজে লিপস্টিক দিয়ে মানে প্রফুল্লভাবে সে হেঁটে ওখানে গেল। মানে সাজগুজ করলে বুঝতেই পারছেন সে খুব সেজে গুজে গেছে তার মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে উনি আনমনা হয়ে সেই দক্ষিণ পাড়ে চলে গেলেন। ভালো কথা, উনি দক্ষিণ পাড়ে গেলেন, মেয়ের টিচারের ব্যাপারে কথা বললেন, বলছে এখান থেকে আসবো, আমি তো এই পাশ দিয়ে আসছি, আমার মেয়েটা আসলে কোন পাশ দিয়ে আসবে? পরে বলছে আপনি তো উল্টো দিক থেকে আসছেন, আপনি ওই ঘুরে উত্তর দিয়ে আসলে অনেকটা সুবিধা হতো। বলছে আচ্ছা ঠিক আছে, আমি উত্তরের দিক থেকে হেঁটে দিয়ে যাবো, আমি তো আসলে জানি না। উনি যেভাবে বলতেছেন যে আমি তো জানি না কেমনে আসতে হয়, তো যাক আমি এখন আসছি। আমি নেক্সটে মানে উনি বললো যে আমি তাহলে ওই পাশে, আর ম্যাডাম আপনি যদি যাইয়া পড়াইতেন ভালো হইতো। বলছে আচ্ছা ঠিক আছে, আমার সম্ভব হলে আমি দরকার হলে ওরা পড়াবো, বাসায় যাইয়াই পড়াবো, এই কথা বলে। ভালো কথা। তো নিউ আসছে, মাগরিব আসর শেষ, মাগরিব চুই চুই, সেই আওয়ালের ওয়াক্ত, মাগরিবের আওয়ালের ওয়াক্ত উনি করেছে। ও বলে রাখি, উনি আবার পারফিউম দিয়েও গেছে, সে খুব সুন্দর মিষ্টি গন্ধ লাগায়। এখন উনি সেজে গুজে খুব পরিপাটি অনেক সুন্দর করে ওইখানে গেল, মাগরিবের আজানের পরে আসছে। তারপর ওনার হলো কি, কিছুক্ষণ পরে নাকি ওনার শরীর খুব খারাপ লাগছে। বলে রাখি উনি কিন্তু মেবি 4-5 মাসের প্রেগনেন্ট ছিলেন। তো মিনারা আসলো, বাসায় আসছে, ওর মেয়েকেও রাখলো। ঠিক মাগরিবে আজানের পর হয়ে গেল। আমরাও ওই দিন অনেক খেলাধুলা করে এবার পড়তে বসছি, চা নাস্তা খেয়ে আমরাও পড়তে বসছি। হঠাৎ করে একটা শব্দ আসলো, শব্দটা ছিল এত বিকট করে উঠছে, এত মোটা কণ্ঠ, কে করছে? আমি সেই তখন থেকে শুনছি, বাসায় বলছি আচ্ছা কেমন যেন একটা মোটা শব্দ আসছে না? আমি না একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমাদের বাসা আর ওই তাল গাছটা কিন্তু কাছাকাছি ছিল, আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ালে তাল গাছটা দেখা যেত। তো পরবর্তীতে সেই মিনারা আরও 10 মিনিট পর বলছে আমার এই ছাইরা দে, আমি চুল্লা জমো, আমার ধরে রাখছোস কেন, আমাকে ছাইরা দে। ওফ কি বলবো, এতটা বিকট, হয়তো আমার কণ্ঠটা এত মোটা আসেনি, তবে অনেক ভারী কণ্ঠে ছিল এবং খুব রাগান্বিত কণ্ঠে বলছে ওকে ছেড়ে দিতে, ও চলে যাবে। তখন সবাই যে ওরে ধরলো, মহিলা মানুষ যে ফার্স্টে ধরেছে, স্বাভাবিক কথা, প্রথমে তো মহিলারা যেই ধরবে। সেই বাড়িওয়ালার মেয়েরাও গেল, ওই আপারাও গেছে, বাড়িওয়ালা ওই খালাম্মাও গেল, বলছে ওকে ধর। সবাই সব ভাড়াটিয়া মহিলা ওরে ধরছে, কিন্তু কেউ কোনো মহিলাই ওকে ধরতে পারছে না। পরবর্তীতে ওর মেয়ের দিকে মানে রক্ত চক্ষু করে ওর মেয়ের দিকে তাকালো। মেয়ে তো ভয়ে বলছে আম্মু আম্মু তুমি এমন করছো কেন? সে বাচ্চা মানুষ, সে তো বুঝতে পারছে না, সে বারবার যাচ্ছে, ওর মেয়ের গলা চিপ দিয়ে ধরে উঁচু করে ধরে রাখছে। এবার কি করবে? পরবর্তীতে ওর শক্তির সাথে কোনো মানে 5 থেকে 6 জন মহিলা ওনাকে জড়ায় ধরছে, পারে না। পরবর্তীতে মেয়ের গলা চিপে ধরার কারণে 3 জন মহিলা মিলে বাচ্চাকে ধরে রাখছে, আর ওর হাত আরও 3 জন মহিলা, মানে মোট 12 জনের মতন হবে, ওনাকে হাত ছুটাইতে বাকি 3 জন মহিলা লাগছে।
আর বাকি 5-6 জন মহিলা তো ওনাকে চেপেই ধরে আছে, পারে না। যাক, বাচ্চাটাকে ছোটায় একজন কোলে নিয়ে রাখলো। মহিলাকে কোনো অ্যাঙ্গেলে না পারার পরে আমাদের পাশের বাসা ছিল, মানে ওই পাশের বাসার পূর্ব দিকে একটা বিহারি বাড়ি ছিল। তো ওই বাড়ি এত বিকট কণ্ঠ ওই বাড়ি পর্যন্ত গেছে। এখন সব ছেলে যারা আছে ইয়াং জেনারেশনের, ওরাও দৌড়ে ওইখানে গেল। যাওয়ার পর হলো কি, মহিলাকে দেখছে, পরবর্তীতে ওকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। মহিলাটা মানে সব মহিলাদেরকে ছিটকে ফেলেছে। তো চিন্তা করলো এবার পুরুষ মানুষ ছাড়া হবে না। এর মধ্যে হলো লিটন ভাই যেই স্ট্যান্ডে থাকে, বেবি স্ট্যান্ডে, ওখানে একজন দৌড়ে গেল, বলল আপনার বউ কেমন যেন করছে, অনেক ভারী কণ্ঠে বলছে ওনাকে ছেড়ে দিতে। ওহ, কি যে এক ভয়ানক অবস্থা। তারপর কি আর বলার, এখন না পেরে ওনাকে 2 হাত এবং 2 পা, দুজন পুরুষ করে মোট হাত পা 8জন মানুষ, পুরুষ মানুষ ধরে আছে, কিন্তু ওনাকে ধরে রাখা যাচ্ছে না। উনি এতটা শক্তিশালী। ওনার হাজব্যান্ড আসলো, লিটন ভাই। আসার পর পরবর্তীতে বলছে কি হয়েছে, বলতেছে এই মিনা তোর কি হয়েছে, তুই এরম করছিস কেন? আরে তুই নাকি বাচ্চাটার গলা চিপা ধরছস, কি কারণে ধরছস? তখন মিনারা তার অগ্নিচক্ষু নিয়ে ওর দিকে তাকায় বলছে, হা হা হা, তুই আমারে জিজ্ঞাস তোর মেয়েরে আমি কেন গলা চেপ দিছি? লিটন ভাই তো পুরোই অবাক, বলে তোর মেয়ে মানে? আমার মেয়ে, তোমার মেয়ে না? না, ও আমার মেয়ে না, আমি তোর বউরে নিয়ে যাবো। কই তুই কে রে? তুই আমাকে চিনিস নাই? গতকালকে আমারে তুই মারতে গেছস, তুই আমারে আঘাত করছস, আজকে তোরে আমি আঘাত করব। আমারে তুই কেমনে আঘাত করবি? তোর সাহস থাকলে কর। এমনি আঘাত করব না, তোরে আঘাত করব তোর সন্তান আর বউরে নিয়ে। উনি তো ভয় পেয়ে গেছে, এখন কি করবে? পরবর্তীতে উনি করলো কি করবে সে ওনার মাথায় আসতেছে না। পরবর্তীতে বুঝতে পারছে এটা জিনের আসর। ওইখানকার খুলনার একটা কবরস্থান, এটা অনেক বড় কবরস্থান, সারাডাঙ্গা কবরস্থান বলে। ওই কবরস্থানে একজন হুজুর আছে, অনেক আমলদার হুজুর, এবং ওনার সাথেও জিন আছে, ভালো জিন আর কি। তো অবশেষে উনি ওই হুজুরের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর উনি বললেন যে হুজুর, আমার বউর সাথে মনে হয় কিছু আসর করছে, আপনি একটু দেখেন না। তখন ওই হুজুর বলল আচ্ছা ঠিক আছে, তোরা এদিকে বস। পরবর্তীতে সেই হুজুর করলো কি, ওনাদেরকে বসালো। তো বলল এখন ওর মধ্যে তো মিনারা বলতেছে আমারে স্যার, তোরা আমার ধরছস কেন? আমি ধরে নিয়ে যাবো আর ওরে আমি কষ্ট দেব, আমি কালকে কষ্ট পাইছি। সে পুরুষরাও ধরে রাখছে। ধরে রাখার পর এবার তো হুজুর বলছে তুই ওরে নিয়ে কই যাবি? আমার আস্তানায় নিয়ে যাবো, আমার আস্তানায় নিয়ে ওরারে অনেক কষ্ট দেব। হুজুর বলে ওদেরকে কষ্ট দিয়ে তোর লাভ কি? লাভ? কিসের লাভ? আমাকে কালকে ও মারছে। কত? তাহলে তুই যে মারছে তার গায়ে যা বস না, ও আমারে মারছে। আমি যদি ওর গায়ে বসি তাহলে ও তো আমারে খুন করে ফেলবে। এখন হুজুর বলে যে তুই এখন ওর বউর গায়ের থেকে সরে যা, ভালো চাস তো তুই সরে যা। না,
আমি ওর বউ আর ওর গর্ভের সন্তানকে নিয়ে যাবো। তো হুজুর বলে, ওর গর্ভের সন্তানরে নিয়ে তুই কি করবি? আচ্ছা বলতো, তোর কি পরিবার নেই? আমার পরিবার আছে। পরিবারের কথা কেন জিজ্ঞাসা করলি? আমার পরিবারের গায়েও কি হাত দিবি? তাহলে আমি ওরে মেরে ফেলবো। এই কথা বলে মিনার গলায় নাকি অটোমেটিকলি চেপে ধরছে। কি যে ভয়ানক একটা অবস্থা। পরবর্তীতে ও বলছে, হুজুর বললেন যে ঠিক আছে, তোরও তো একটা পরিবার আছে, ওরও একটা পরিবার আছে, ও তো তোরা জেনে বুঝে মারে নাই। কি মিয়া, তুমি কি ওরা জেনে মারছো? বলছে, না হুজুর, আমি তো ওরা জেনে বুঝে মারি নাই। আসল কাহিনী হলো, আমার তো গাছ খাইছে একটা ছাগলে দুপুরবেলা। আমি তো সেইভাবে মনে করছি এই যে ছাগল, আমি তো সেই ছাগল ভাবে নিছি। এখন সে যে ছাগল ছিল আমি কি জানি? আমি তো জানি না হুজুর, কেমনে কমো আমি? তখন হুজুর বলে, তারপর কি হলো? তারপর আমি স্কুটারের থেকে একটা রড বের করে মার দিছি। ছাগলটা অনেক দৌড়াদৌড়ি করছে, মাথায় আসলে রাগ ছিল তো হুজুর, মাথায় আসে নাই যে এত রাতে, রাত 12:30 পৌনে 1 বাজে, এত রাতে ছাগল আসবে কই থেকে আমি বুঝে উঠতে পারি নাই। আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, কই তোর কাছে তো এবার ক্ষমা চাইলো, তুই ক্ষমা কর। না, আমায় ক্ষমা করতে কইলে কি আমি এখন ক্ষমা করবো? আমি তোরে ক্ষমা করব না, কারণ ও আমাকে মারছে। আমি ওরে ছাড়বো না। ওরে না মারতে পারলে কি হয়েছে? ওরে মারবো, ওর মেয়েরে মারবো, ওর পুরো পরিবার ধ্বংস করবো। হুজুর উঠে বলে, তুই তো পারি নাসর বন্দা, তুই ওরে ছাড়। আর ভালোভাবে বলতেছে, ও তোর পরিবার ক্ষতি করতে চায় না, তুই ওর পরিবারের ক্ষতি করতে চায় না, তো তুই কেন এরকম করবি? তুই এরকম করিস না, তুই ওর পরিবারটারে ছেড়ে দে। ছাড়বো, তাহলে ওর বউরে দিয়া দিতে কোন। এখন হুজুর বলে, তুই কি ভালোভাবে ছাড়বি নাকি আমি অন্য ব্যবস্থা করবো? এখন হুজুর এ কথা বলাতে জিন রেগে গেল, রেগে বলছে, এই তুই আমার কি করবি? তুই আমার শক্তি সম্পর্কে জানোস? আমি তো ভালো মনেই ছিলাম, ও আমারে দেখলে ভয় পাইতো, এই কারণে আমি ছাগলের বেশ নিছি। তো হুজুর বলছে, তাহলে তুমি বিড়াল নিতা, কুকুর নিতা, তাহলে তো তোমার ধরতো না, তুমি ছাগলের বেশ ধরছো কেন? সেই জন্যই তো মাইরটা খাইলা। এবার বলে, আমি কি জানি ওর কাজ কে খাইছে? আমি তো ভালোভাবেই নিছি যাতে ও ভয় না পায়। পরবর্তীতে একটু দুষ্টামি করতে গেছিলাম, ছাগল মনে করে ও আমার পিছে যখন দৌড়ানি দিল, প্রথমে আমি উল্টা দিকে দৌড় দিছি যেখানে তাল গাছ ছিল। যখন দেখছি ও তাল গাছটারও ভয় পায় নাই, তারপর আমি সেই ওই পুকুরের দক্ষিণের দিকে দৌড় দিলাম। তারও আগে আমি ওইখানের মাঠ ছিল, মাঠে গেছি, ঘুরে দক্ষিণে গেছি। আমার পিছ ছাড়ে নাই কেন? ঠিক আছে, এখন জিজ্ঞাসা করলো, কেন ভাই তুমি ওরে এত দূর ঘুরাইছো? মাঠে গেলা, তাল গাছের নিচে গেলা, ঘুরে ফিরে আবার সেই দক্ষিণের দিকে গেলা, কেন করলা? আর তুমি জানো না এই জায়গার তো যারা আছে সবাই জানে ওই জায়গাটা খারাপ, ওই জায়গা তো ওদের বসবাস। পরে উনি বললো, আমি হুজুর বুঝি নাই, না বুঝে ভুল করছি। এখন বলেন না আমার বউটারে ছেড়ে দিতে, আমার বাচ্চাটারে ছেড়ে দিতে। আমি ওরে কথা দিলাম আর কোনো দিন করবো না। পরবর্তীতে হুজুর বলল, দেখ আজকে ওর পরিবারটারে ছেড়ে দে,
ও না বুঝে ভুল করছে। এই কথা অনেকক্ষণ ছিল, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এই হুজুরের সাথে তর্ক বিতর্ক ছিল। এক পর্যায়ে হুজুর রেগে বলছে, তুই কি ওকে ছাড়বি নাকি আমি তোর বোতলে ভরবো? তখনই জিনটা ভয় পেয়ে বলছে, ঠিক আছে, আমি ওরে ছেড়ে দিব, তবে আমার শর্ত আছে। বলছে কি শর্ত? শর্ত হলো ও আমাকে 5 কেজি মিষ্টি এখনই আনতে হবে, আমাকে 5 কেজি মিষ্টি খাওয়াতে হবে এবং কথা দিতে হবে ওইখানে ও আর কখনো যাবে না। পরে হুজুর বলছে ঠিক আছে। ও বলছে 5 কেজি মিষ্টি আনতে, তুমি কি এখন পারবা? যদি পারো তাহলে এখনই ও ছেড়ে দেবে। বলছে আচ্ছা ঠিক আছে। তাও আবার বলে দিছে একদমই কিনতে হবে। সেই লিটন ভাই গেল, উনি তাড়াতাড়ি যে খুলনা দৌলতপুর ওখানে যে মিষ্টি কিনে নিয়ে আসলো 5 কেজি একদমে। সেই আর কোনো কথা বলেনি, একদমে 5 কেজি মিষ্টি কিনে সঙ্গে সঙ্গে সে হুজুরের কাছে নিয়ে আসলো এবং হুজুর তাকে দিল। দেওয়ার পর হলো উনি ছেড়ে দিয়ে গেল। ছেড়ে দেওয়ার পর দেখলো যে মিনারা অনেক ক্লান্ত ছিল এবং পরবর্তীতে হুজুর মিনারাকে পানি পড়া দিল এবং একটা সঙ্গে তাবিজ দিল, কারণ উনি ছিল প্রেগনেন্ট আর ওর মধ্যে ওর একটা ক্ষোভ ছিল। যদিও মিষ্টি খেয়ে মিষ্টিটা আনার সঙ্গে সঙ্গে চলে গেছে, কিন্তু ও আবার ওয়ার্নিং দিছে ভুল ক্রমে যদি ওইখানে যায় তাহলে সে অ্যাটাক করবে। তো এই জন্য বলছে। আবার বলেছিল একটা মিস্টেক হয়ে গেছে আমার, সেটা হলো বলেছিল ওইখানে যদি ভুল ক্রমে যায় এবার আর ভর করে বাসায় আসবে না, ও ওনাকে নাকি নিয়েই চলে যাবে। যাক, এটা আতঙ্কিত হলো। পরবর্তীতে ওনাকে হুজুরের ওখান থেকে নিয়ে আসলো, এনে বাসায় আনলো। ছিল উনি 1-2 মাসের মতন থেকে পরবর্তীতে ভেবে দেখলো না ওইখানে থাকলে ওনার জন্য অনেকটা রিস্কি হয়ে যাচ্ছে, আর ওনার বউ তো প্রেগনেন্ট, আর তার মধ্যে সেই তাল গাছের নিচে যে ওনাদের ওয়াশরুমে ঢুকতে হবে। সব ভেবে হুজুরও বলছে যে ও যখন ওই তাল গাছের কথা বলছে তাহলে ওই তাল গাছের সমস্যা আছে, তোমরা বরং অন্য জায়গায় বাসা দেখো। পরে 2-3 মাসের মধ্যে ওনারও অন্যদিকে বাসায় নিয়ে চলে গেল। এই ছিল আমার নিজ চোখে দেখা একটা ভৌতিক ঘটনা। সত্যি বলতে এটা অনেকটা ভয়ানক ছিল, আর আমার জীবনে ওটাই ছিল প্রথম আর ওটাই লাস্ট, যে একটা মানুষের গায়ে যখন এসব জিনিস ভর করে, মানে মানুষটাকে পজেস্ট করে, তখন তাদের কণ্ঠটা যে এত ভয়ানক, এত ভারী কণ্ঠ হয়ে যায়, এটা আসলে আমি কখনো মানে ওই সময়ে যদি না দেখতাম না শুনতাম, আসলে আমি এই জিনিসটা কখনো বিশ্বাস করতাম না। এই হলো আমার ঘটনা। ভালো লাগলে ইমরান ভাই আপনি এটাকে পাবলিশ করতে পারেন, আর ভূতাট্টা সকল লিসেনারদের জন্য আমার শুভকামনা রইল, ভূতাট্টার জন্য শুভকামনা রইল। আমি উম্মে চৌধুরী আজকের মতো এখানে গল্পটা শেষ করলাম। আবারও আসব আমি আরও কিছু গল্প নিয়ে, আরও কিছু ভৌতিক আড্ডা করব আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উম্মে চৌধুরী আপু, এত সুন্দরভাবে আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলতে অসাধারণভাবে আপনি আপনার ঘটনাটি উপস্থাপন করেছেন। মনেই হয়নি যে আপনি প্রথম এই কাজগুলো করছেন। মনে হচ্ছিল যে আপনি মেবি প্রফেশনাল কেউ, যার রেকর্ডিং এতটা স্মুথলি হয়। ধন্যবাদ আপু। শুধু আপনাকে এইটুকুই বলবো আপু, আপনি তো আমাকে ঘটনাটি 3টা ফাইল আকারে শেয়ার করেছিলেন।
প্রথম পার্টটা যেরকম ছিল, প্রথম ফাইলটা ওই রকম যদি পুরো ঘটনাটা হতো না তাহলে আরও বেশ ভালো লাগতো। প্রথম পার্টটায় আপনি কিন্তু বেশ গলা ছেড়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, মানে স্পষ্ট ছিল প্রত্যেকটা কথা। কিন্তু পরবর্তী পার্টগুলোতে একটু ঝাপসা, একটু ঘোলাটে হয়ে গেছে। আপু, আশা করি পরবর্তীতে আপনি এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো ওভারঅল আপু অনেক সুন্দর ছিল আপনার উপস্থাপনা এবং আপনার ঘটনাটি। ধন্যবাদ আপু, আশা করি এইভাবে সবসময় আমাদের পাশে থাকবেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি সব মিলে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।